আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্বক্রমণে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি একটি সুখবর বা বিজয়ের খবর দিয়ে, যেটি হচ্ছে সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। গত ম্যাচে ভারতের বিপক্ষে হারার পর আজ 3-0 গোলে নেপালকে হারায় বাংলাদেশ। এই ম্যাচটি সম্পর্কে আপনি একটু যদি ধারণা দিতেন। আজকের ম্যাচটি সম্পর্কে যদি ধারণা দিতে যাই তাহলে কিন্তু আজকের ম্যাচটি ছিল খুবই দুর্দান্ত। এবং বাংলাদেশ দল কিন্তু প্রথম অর্ধাংশেই দুটি গোলের অধিকারী ছিলেন এবং শেষ অর্ধাংশে একটি গোলের অধিকারী ছিলেন। এবং আমাদের দেশের বর্তমান নারী ফুটবল নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু তারা আমাদেরকে নিরাশ করছেন না, তারা কিন্তু প্রতিটি ধাপে ধাপে আমাদেরকে খুশি করছেন বা সন্তুষ্টজনক ফলাফল আমাদেরকে দিয়ে যাচ্ছেন। প্রতিটি ম্যাচেই কিন্তু তারা তাদের সর্বস্বটা দিচ্ছেন, তারা খুব ভালোভাবে খেলছেন। শুধুমাত্র আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অনূর্ধ্ব 17 দল। আমরা যদি অনূর্ধ্ব 17 দিকে না তাকিয়ে যদি আমরা অনূর্ধ্ব 20 বা 23-এর দিকেও তাকাই তাহলে তারাও কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত নিরাশ করেনি। তারা তাদের যে জয়ের ধারাবাহিকতাটা রয়েছে প্রতিটি জায়গায় কিন্তু তারা সেটি বজায় রেখেছেন এবং খুব ভালোভাবেই আমাদেরকে ফলাফল প্রদান করেছেন। প্রতিটি জিনিসেই আমরা এখন কেউ চাইলেই কিন্তু বাংলাদেশের নারী ফুটবল দলটি যেটি রয়েছে তাদেরকে কিন্তু কোনো কুমন্ত্র বা ত্রুটিপূর্ণ যে কথাগুলো রয়েছে, ট্রোল করা বলুন আপনি বা যেটি বলুন, সেটি কিন্তু করার কোনো স্কোপ তারা রাখেনি, কারণ তারা সর্বস্বই কিন্তু তাদের সম্পূর্ণটা দিয়ে খেলে যাচ্ছেন এবং সেটাই কিন্তু আজকে আমরা আচ্ছা ভাই, আপনি যেটা বললেন যে দ্বিতীয় অর্ধে যে একটি গোল, জি সেই গোলটা কিন্তু ফ্রি কিকের মাধ্যমে জি পেয়েছে। আপনি যদি ওই অসাধারণ গোল সম্পর্কে একটু বিবরণ দিতেন। যদি সেকেন্ড আপনি যে গোলটি কথা বললেন যে শেষে দিয়ে যে গোলটি, সেই গোলটি আসলে কিন্তু খুব দুর্দান্ত ছিল। আপনার হচ্ছে যে গোলকিপার এবং ডিফেন্ডারের মাঝ বরাবর দিয়ে ফ্রি কিক নিয়ে একদম সরাসরি জালের মধ্যে গোল করা, এটি কিন্তু ভাই বলতে পারেন যে আপনি ফ্রি কিক বললে আমরা সবার প্রথমে কিন্তু আমাদের মাথায় মেসির কথা আসে। মেসি, রোনালদো এরকম বড় বড় প্লেয়ারের কথা আসে, যারা তারকা নাম আসে, যারা কিনা সরাসরি ফ্রি কিক থেকে গোল করেন। সেরকম গোল কিন্তু আমাদের নারী দল দেখাচ্ছেন। তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি যে আমাদের নারী দলের খেলার স্কিল গুলো কতটুকু ডেভেলপ হয়েছে। আমরা একটা গোল দেখেছিলাম কর্নার কিক থেকে সরাসরি, যে আমাদের অলিম্পিক গোল বলেছে, সেটি কিন্তু করেছিলেন আমাদের নারী অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়। এবং সেই একই কিন্তু আমাদের নারী অনূর্ধ্ব 17 দলের খেলোয়াড় কিন্তু আজকে ফ্রি কিক থেকে গোল করেছেন। যেই গোলগুলো হচ্ছে যে একটি অলিম্পিক লেভেল গোল, বা মনে করেন যে যেই গোলগুলো করলে আমাদের মাথায় সর্বপ্রথমই কোনো ফেমাস ফুটবল বা তারকার নাম মাথায় আসে, সেরকম গোল এখন আমাদের নারী দল দেখাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের নারী ফুটবলার গুলো এখন অতটুকু লেভেলে চলে গিয়েছেন, তাদের স্কিল গুলো এখন ওই লেভেলে আছেন যে তারা এরকম লেভেলের টেকটিক গুলো দিয়ে খেলে গোল করতে পারতেছেন। তো আমরা কিন্তু দেখতেছি যে আমাদের নারী ফুটবল কিন্তু খুবই সুন্দর খেলতেছেন। আমাদের আজকে প্রথম গোলটি করেছেন থুইমুই মার্মা, সেকেন্ড গোলটি করেছেন সুরভি, থার্ড গোলটি করেছেন হচ্ছে আমাদের সুরভির বদলি পরবর্তীতে সেই রিয়া। এবং সুরভির কাছে কিন্তু আজকে আপনার হ্যাটট্রিকের চান্স ছিল, শুধুমাত্র তিনি আজকে ইনজুরিতে হয়ে যাওয়ার কারণে কিন্তু 80 মিনিটে যে তিনি পরপর দুটি শট নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই দুইটি শুট বারে লেগে ফিরত এসেছেন। যদি সেই শুটগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি তিনি ইনজুর না হতেন তাহলে তার পরবর্তী যে দুটি শট ছিল সেই দুটি শটও কিন্তু আমরা তাহলে গোল দেখতে পারতাম। এবং সেই দুটি শট যদি গোল হতো তাহলে আজকে আমরা দেখতে পারতাম যে 4-0 অথবা 5-0 কিন্তু আমরা নেপালকে হারিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের ফুটবলটি আস্তে আস্তে কোন একটি পর্যায়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে তারা উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, বিষয় হচ্ছে, এর আগেও আমরা কথা বলেছিলাম যে ছোট ভাইদের কাছে হারলো জ্যোতিরা, এবারও কিন্তু ছোট ভাইদের কাছেই খুব বাজে, আরো বাজায় গতবারের তুলনায় খুব বাজে ভাবে এবার তারা হেরেছে। এবং আজকের হারটা খুবই লজ্জাজনক ছিল তাদের কাছে। একটা ন্যাশনাল টিম হয়ে কিভাবে ছোট ভাইদের কাছে এত বাজে ভাবে তারা হারে, একটু যদি বর্ণনা। আজকে এই বিষয়টা নিয়ে যদি কথা বলি তাহলে অনেক কথাই বলা সম্ভব। আপনি যেরকমটি বললেন যে এর আগেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি, এবং এই বিষয় নিয়ে এর আগের আমরা যখন কথা বলছিলাম তখন কিন্তু 87 রান ছিল, তখন 87 রানে অল আউট হয়েছিলেন আমাদের ন্যাশনাল টিম। এবং আজকে যে কথাটি আপনি বলতেছেন সেখানে শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার 49 রানে অল আউট হয়েছেন তারা, যেখানে 20 ওভারের একটি খেলা, সেখানে তারা শুধুমাত্র 4টি ওভার খেলতে পেরেছেন, 4টি ওভার খেলে 49 রান সংগ্রহ করেছেন এবং অল আউট হয়েছেন। তার বিপরীতে খেলতে নেমে মাত্র 2টি উইকেট হারিয়ে কিন্তু অনূর্ধ্ব 15 আমাদের ছেলেরা সেই রানটি কভার করেছেন এবং বিজয় লাভ করেছেন। তো আপনি এখানে দেখতে পারতেছেন যে যেই খেলাটা মানে এর আগেও কিন্তু আমি বলেছিলাম যে যেই খেলাগুলো আপনি খেলাচ্ছেন যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, হ্যাঁ ওয়ানডে সিরিজ খেলার জন্য, ওয়ার্ল্ড কাপ ওয়ানডে সিরিজ খেলার জন্য, সেই সিরিজের অনুশীলন হিসেবে আপনি এই ম্যাচগুলো খেলাচ্ছেন। আপনি অনুশীলনে যখন এতটা বাজে পারফরমেন্স দিচ্ছেন আমাদেরকে, আপনি ওয়ানডে কাপে গিয়ে কি খেলবেন?
সেটা কিন্তু একটি প্রশ্ন রয়েছে। রয়ে যায় সব। এবং এখানে কিন্তু বিসিবির কাছেও একটি প্রশ্ন রয়ে যায় যে আপনাদের অল্টারনেটিভ ওয়ে হিসেবে আপনি এরকম একটি ম্যাচ নির্ধারণ করেছেন যেখানে আপনি নারী দলকে দুইভাবে বিভক্ত করে অনূর্ধ্ব 15 সাথে খেলাচ্ছেন, এবং সেখানে আপনার যদি ট্যাকটিক গুলো ঠিক থাকতো তাহলে কিভাবে আপনার ন্যাশনাল লেভেলে যে টিমটা রয়েছে সেই টিমটা আপনাদের অনূর্ধ্ব 15 কাছে একবার নয় পরপর দুইবার এবং প্রথমবার থেকে দ্বিতীয়বার বাজেভাবে হেরে যায়। হার জিত বিষয়টি খেলার মধ্যে অবশ্যই রয়েছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনি প্রথমবার যেভাবে হেরেছিলেন আপনি যদি এখন তার থেকে শিক্ষা নিয়ে বা তার থেকে ট্যাকটিক্স বুঝে নিয়ে আপনি খেলাটা আপনার ধারাবাহিকতা রাখতেন এবং একটু ভালো পর্যায়ে যেতে পারতেন। ধরতে পারি আমরা যে আজকে হেরেছে, যদি আজকের ম্যাচটা তারা 49 রানে না হেরে, গতবার ছিল 87 রান, আজকে ম্যাচে যদি 100 রান বা 110-15 রানের উপরে যে তারা হারতো এরকম একটা হতো, তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারতাম তাদের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। কিন্তু আমরা এখানে তো ইমপ্রুভমেন্ট, আমরা এখানে ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি, আমরা তাদের মধ্যে কোনো প্রকার ইমপ্রুভমেন্ট তো দেখতে পারতেছি না। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের নারী দল যারা রয়েছেন তাদের যে খেলার ধারাবাহিকতা সেটি দিন দিন ঘাটতি হচ্ছে, তারা কোনো প্রকার ইমপ্রুভমেন্ট করতে পারছে না, আমরা এটা বলতেই পারি। এবং কথা হচ্ছে যে বিসিবির এখানে ভুলটা হচ্ছে এই জায়গায় যে তাদের কথা ছিল যে তারা বাইরের কোনো দেশের সাথে খেলা ম্যানেজ করার ট্রাই করতেছে, তারা ম্যানেজ করতে পারেনি। ঠিক আছে, ভালো কথা, তারা ম্যানেজ করতে পারেনি এবং ম্যানেজ করতে না পারার কারণে তারা নারী দলকে দুই ভাগে বিভক্ত করেছেন, নারী দলকে দুই ভাগে বিভক্ত করে অনূর্ধ্ব 15 সাথে খেলিয়েছেন। অনূর্ধ্ব 15 সাথে খেলার পর যখন আপনারা দেখতে পারলেন যে আপনাদের নারী দলটি এতটা উইক হয়ে পড়েছে যে তারা অনূর্ধ্ব 15 সাথে এতটা বাজেভাবে হেরে যাচ্ছে, সেখানে আপনাদের প্রয়োজন ছিল যে তাদেরকে এতটা পরিমাণে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া বা এরকম প্র্যাকটিস করানো যেখানে কিনা তারা পরবর্তীতে তাদের স্কিলগুলো ডেভেলপমেন্ট হবে, তারা খেলার ধারাবাহিকতা বৃদ্ধি পাবে, তারা আরো ভালো করবে। কিন্তু সেখানে আমরা সেই জিনিসটা না দেখে দেখতে পাচ্ছি যে তারা আরো বাজেভাবে হেরে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু সবসময় প্রশ্নের মধ্যে রয়ে যায়। এবং আমাদের আজকে যখন অনূর্ধ্ব 15 ছেলেরা জিতেছেন তখন কিন্তু তাদের হাতে 229 বল ছিল, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে কতখানি ওভার থেকে তারা কিন্তু ম্যাচটি শেষ করেছেন এবং তারা খুবই কতটা বাজেভাবে আমাদের একটি ন্যাশনাল টিমকে হারিয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলনে পর্যাপ্ত উইকেট না থাকায় আক্ষেপ করছেন আমিনুল ইসলাম বুলবুল, এই বিষয়টি এই বিষয়টি যদি বলতে চাই তাহলে এটি হচ্ছে যে আমাদের বিসিবির সভাপতি তিনি হচ্ছেন হলে গিয়ে নারায়ণগঞ্জ গিয়েছিলেন এবং নারায়ণগঞ্জের যে আমাদের ফতুল্লা স্টেডিয়াম রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ উইকেট বা পিচ আমরা যেটাকে বলে থাকি সেটা না থাকার কারণে কিন্তু তিনি আক্ষেপ করেছেন বা তিনি এক প্রকার কান্নায় ভেঙে পড়েছেন। আমাদের কোচ জাহাঙ্গীর তিনি খুব গর্ব করে বলেন যে তার স্টেডিয়ামে 3টি পিচ রয়েছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমাদের যিনি সভাপতি তিনি একটি উদাহরণ টেনে এনেছেন যেটি হচ্ছে নারায়ণগঞ্জের জিসান আলম তার উদাহরণ টেনে এনেছিলেন যে গতবার আপনাদের নারায়ণগঞ্জের ছেলে জিসান আলম একটি 50 করেছে, তাও হচ্ছে টপ এন্ড টি20 সিরিজে। টপ এন্ড টি20 সিরিজে কিন্তু 50 করা একটি খুবই টাফ বিষয় এবং নারায়ণগঞ্জের একজন প্লেয়ার জিসান আলম সেখানে তিনি 50 করেছেন। যখন তিনি জিসান আলমের অনুশীলন কেন্দ্র দেখতে গিয়েছেন যে তিনি কোথায় অনুশীলন করেন, সেখানে যখন তিনি অনুশীলন কেন্দ্র দেখতে গেলেন সেই অনুশীলন কেন্দ্রটি হচ্ছে শুধুমাত্র 3টি পিচ দিয়ে করা, 3টি পিচের মাঝখানে তিনি অনুশীলন করছেন। এবং স্টেডিয়ামটির যদি অবস্থা আমরা বলতে চাই তাহলে সেখানে পর্যাপ্ত পরিমাণ বলতে পারেন যে আপনি সেই সার্বিক পরিবেশটা নেই যেখানে একজন এরকম প্লেয়ার যে কিনা টপ এন্ড টি20 50 করে তার জন্য অনুশীলন যেটুকু পর্যাপ্ত বেনিফিটস দরকার বা ফ্যাসিলিটি দরকার সেটা কিন্তু নেই, এবং সেই কারণেই কিন্তু তিনি আক্ষেপটি প্রকাশ করেছেন এবং তিনি আশাবাদ দিয়েছেন যে এই স্টেডিয়ামে তিনি অন্তত 15 থেকে 20টি আপনার পিচ তৈরি করবেন বা উইকেট তৈরি করবেন। তো এটি ছিল আজকে যে তিনি আক্ষেপ প্রকাশটা এই কারণে করেছিলেন যে আমাদের খেলোয়াড়রা যেখানে উনি এই কথাটাও বলেছেন যে তিনি এই কথাটা বলেছেন যে জিসান আলমের মতো একজন খেলোয়াড় যিনি কিনা এরকম একটি পর্যায়ে অনুসরণ করছেন তার এরকম ভাবে উভরে আসাটা, তার এরকম ভাবে যে তার ধারাবাহিকতা রয়েছে এটি একটি ভাগ্যের ব্যাপার, কেননা তিনি যে জায়গায় অনুসরণ করছেন এবং তিনি যে খেলাটা দেখাচ্ছেন সেটা তিনি কোনোভাবে মিলাতে পারেননি। আজ এই পর্যন্ত। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।